নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ কাহিনী, থ্রিলার, সাসপেন্স। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। আর লাইক কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে চলুন, আজকে আপনাদের জন্য সেই সাসপেন্স গল্পটি হলো ভাঙা পুকুর রহস্য। লিখেছেন শুভময় সাহা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরনো বিল্ডিংয়ের ধূসর করিডোর যেন নিঃশব্দ এক ইতিহাস বয়ে বেড়ায়। বেলা তখন 11টা। দক্ষিণ দিকে জানালা দিয়ে সূর্যের আলো ঝাঁপ দিচ্ছে ক্লাসরুমের মেঝেতে। গরম আর অস্থিরতা মিলে মিশে তৈরি করেছে এক ধরনের উদ্বেগ। আজ সাইকোলজির বিভাগের প্রথম ক্লাস। ঘরে টুকটাক গুঞ্জন, নতুন বন্ধুত্বের শুরু, পরিচয়ের খোঁজ, হালকা হাসি, কিন্তু চুপচাপ মুখ। এমন সময় দরজার ফ্রেমে দেখা গেল এক উচ্চতাপূর্ণ ব্যক্তির আবির্ভাব। তিনি প্রবেশ করলেন ধীর পায়ে, একটা জীর্ণ কোটের ওপর চাপানো কটন শার্ট, চোখে পাতলা ফ্রেমের চশমা, হাতে একটা পুরনো নোটবুক। গুড মর্নিং, গলার স্বর শান্ত অথচ গম্ভীর। আমি অধ্যাপক সোমেন্দ্র দাস। আজ থেকে আমরা একসাথে মানব মনের রহস্যভেদ শুরু করব। তিনি তাকালেন ছাত্রদের দিকে। ঘরে একটা নীরবতা নামল, চোখে চোখে কৌতূহল। আচ্ছা, এই নতুন পরিবেশ সবার কেমন লাগছে? একজন মেয়ে বলল, এক্সাইটেড স্যার। আর একজন ছেলেও যোগ দিল, এ বিট নার্ভাস স্যার। ভয় হচ্ছে? হালকা হেসে জিজ্ঞেস করলেন তিনি। তারপর হঠাৎই তিনি হাত তুললেন বোর্ডের দিকে কিছু লেখার জন্য। আর সেই মুহূর্তেই সবার চোখে ধরা পড়ল তার জামার বাঁ হাতের সঙ্গে একটা সরু সবুজ সাপ যেন পেঁচিয়ে আছে। সাপ! কেউ চিৎকার করে উঠল। অধ্যাপক চমকে উঠে হাতটা বাঁকিয়ে বললেন। মুহূর্তেই সাপটা গিয়ে পড়ল সামনের বেঞ্চে বসে থাকা একটি মেয়ের কাঁধে। মেয়েটি মুহূর্তেই জমে গেল। তার মুখ ফ্যাকাশে, চোখ বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে। তারপর হঠাৎ সেই একটা চাপা চিৎকার দিয়ে উঠল মেয়েটা। মা গো! তার কণ্ঠস্বর যেন নিজেরই কানে বিশ্বাস করতে পারছে না। বাকি ক্লাস তখন পিছন দিকে সরে গেছে, কেউ দাঁড়িয়ে গেছে বেঞ্চে, কেউ দরজার দিকে তাকিয়ে। আর তখনই অধ্যাপক হেসে বললেন, রিল্যাক্স এভরিওয়ান, সেটা একটা খেলনা সাপ। ঘর জুড়ে নিস্তব্ধতা, যেন এক টুকরো সময় থেমে আছে। তিনি এগিয়ে গিয়ে মেঝে থেকে সাপটা তুললেন। প্লাস্টিকে তৈরি, রাবারের মতো নমনীয়, চোখ দুটো আঁকা এবং লেজে স্প্রিং লাগানো। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, ক্লাসের শিরোনাম ভয়। ঘরে আবহ একটু একটু করে স্বাভাবিক হতে লাগলো। কেউ হাসলো, কেউ দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটি চুপচাপ নিজের সিটে বসে পড়ল। তবু শ্বাস প্রশ্বাস এখনও ভারী। এখন বলো। অধ্যাপক চোখ সরিয়ে ক্লাসের দিকে তাকালেন। যখন আমরা ভেবেছিলাম যে এটা সত্যিকারের সাপ, তখন শরীরে কী অনুভব করছিলে? হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল স্যার, বুকে ধকধক করছিল, কেউ বলল। গলা শুকিয়ে গিয়েছিল, পিছন থেকে আওয়াজ এলো। ঠিক, তিনি টুকে নিলেন বোর্ডে। হার্টবিট, ব্রিদিং, মাসেলস টেন্স, রিফ্লেক্স সাডেন। এগুলোই ভয়ের শারীরিক প্রতিক্রিয়া। কিন্তু যখন জানলে এটা খেলনা, তখন কেমন লাগলো? লজ্জা লাগলো স্যার, রিলিফ ফিল করছিলাম, কিন্তু আমি এখনও একটু কাঁপছি। মেয়েটির কণ্ঠ ধরা। অধ্যাপক এবার বললেন, ভয় হচ্ছে মানবিক অস্তিত্বের সবচেয়ে প্রাচীন অনুভবগুলোর একটি। এই অনুভূতি আমাদের রক্ষা করে, আমাদের প্রস্তুত করে, আবার অনেক সময় বিভ্রান্ত করে। বাস্তবতাকে আমরা যেভাবে দেখি, ভয় ঠিক
তারই ফ্রেম পরিবর্তন করে দেয়। সারা ক্লাসে তখন এক অদ্ভুত আলোড়ন। কেউ হাসছে, কেউ ভাবছে, কিন্তু সবাই যখন হাসাহাসিতে ব্যস্ত, তখন পেছনের বেঞ্চে বসে থাকা একটি ছেলে সম্পূর্ণ নিস্তব্ধভাবে পুরো দৃশ্য দেখছিল। তার মুখে হাসি নেই, চোখ দুটো বিস্ময়ে পূর্ণ। সে যেন অধ্যাপক বা খেলনা সাপের চেয়েও বেশি লক্ষ্য রাখছিল সেই মেয়েটির উপর, যার চোখ এখনও ভীত, শ্বাসে অস্থিরতা এবং দৃষ্টিতে কিছুটা অবিশ্বাস। ছেলেটি নড়ল না, তার চোখ সেই মেয়েটির কাঁপতে থাকা আঙুলে থেমে রইল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা ক্ষীণ রহস্যময় হাসি। স্টেশন থেকে বেরিয়ে মেঠোপথ ধরে হাঁটছে অবিনাশ আর পরিমল ঘোষ। চারিদিক নিরিবিলি, মাঝে মাঝে কাকের ডাক আর দূরের কোনো লাউডস্পিকারে মন্দিরে ঘণ্টার শব্দ। এই যে রাস্তার শেষে বাঁদিকে দেখছেন, ওটাই আমাদের স্কুল, পরিমলবাবু বললেন। অবিনাশ একটা হালকা হাসি দিল। খুব শান্ত জায়গা স্যার, শহরের তুলনায় যেন অন্য একটা পৃথিবী। হ্যাঁ, এখানে সময় একটু আলসেমে কাটে, পরিমলবাবু চোখ নরম করে বললেন। তবে ধীরে ধীরে ভালো লেগে যাবে। অবিনাশ সদ্য শহর থেকে বদলি হয়ে একটি দূরবর্তী গ্রামের স্কুলে ইতিহাসের শিক্ষক হিসেবে যোগ দিতে এসেছে। গ্রামের নাম ভাঙাপুকুর। শহরের ব্যস্ততা পেছনে ফেলে সে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাকে রিসিভ করতে এসেছেন পরিমলবাবু, স্কুলের জীবনবিজ্ঞান শিক্ষক, বছর 50-এর এই শান্ত স্বভাব মানুষ, যিনি এই গ্রামে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। স্কুল গেটের সামনে এসেই মাথার উপর লাগানো বড় বোর্ডটি চোখে পড়ল। ভাঙাপুকুর আপার প্রাইমারি স্কুল। জীর্ণ রং, চটে যাওয়া, দূর থেকে অদৃশ্যমান, যেন সময়ের সাথে সাথে বোর্ডটিও বুড়ো হয়ে গেছে। স্কুল চত্বর পার হয়ে তারা উঠল অফিস ঘরে। ঘরটা জীর্ণ হলেও গোছানো, কাঠের আলমারি, পুরনো ফ্যান, একটা টেবিল আর কয়েকটা চেয়ার। জানলা খুলে ভেতরে আলো এসে পড়ছে। একজন বয়স্ক ধবধবে সাদা চুলের মানুষ উঠে দাঁড়ালেন। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। এই যে, এটাই আমাদের নতুন ইতিহাসের শিক্ষক, স্বাগতম। ভদ্রলোক এগিয়ে এসে হাত মেলালেন। আমি হরিহর মুখার্জি, এই স্কুলের প্রধান শিক্ষক। আপনি অবিনাশ তো? হ্যাঁ স্যার, খুব আনন্দ হচ্ছে এখানে আসতে পেরে। আনন্দ আপনাকেই জানাই। আমরা এখানে সবাই মিলেমিশে থাকি, ছেলেমেয়েরাও বেশ ভালো। আগামীকাল থেকে ক্লাস ধরবেন, 7 আর 8 দুটো সেকশন। ঠিক আছে স্যার, চেষ্টা করব ভালোভাবে শুরু করতে। হরিহরবাবু মাথা নেড়ে বললেন, পরিমল, তুমি ওকে কোয়ার্টারটা দেখিয়ে দাও। নতুন জায়গা, একটু গাইড করেই ও মানিয়ে নেবে। কোয়ার্টারটা স্কুল চত্বরের পাশেই, একতলা, টালির ছাদ, সামনে একটা ছোট্ট উঠোন আর কিছু নামনা জানা গাছ। দরজাটা খুলে পরিমলবাবু বললেন, এই আপনার ঘর। ভেতরে বাথরুম টাথরুম সব আছে, রান্নাঘর আছে, চাইলে নিজেও রান্না করতে পারেন। অবিনাশ ঘরে ঢুকে চারপাশ দেখে বলল, একদম খারাপ না, শহরে এসে স্পেসও পাওয়া যায় না। ঠিকই বলেছেন, জল সরবরাহ সকাল সন্ধে হয়, গ্যাসের ব্যবস্থা করে দেওয়া হবে। আপনি তো সব কিছু বেশ গুছিয়ে দিয়েছেন স্যার। আরে, নতুন মানুষ এলেই তো নিজের দায়িত্ব মনে হয়, বললেন পরিমলবাবু হাসতে হাসতে। তখনই অবিনাশের চোখে পড়ল টেবিলের উপরে রাখা খবরের কাগজে। পাতা উল্টে তার চোখ আটকে গেল এক জায়গায়। 3 দিন নিখোঁজ, এখনও উদ্ধার হয়নি। গ্রামের কিশোরী উধাও।
পুলিশের নির্লিপ্ত ভূমিকা ঘিরেই প্রশ্নচিহ্ন। অবিনাশ পত্রিকাটা তুলে বলল, স্যার, এই মেয়েটা কি এখানকার কেউ? পরিমলবাবু মুখ শক্ত করে বললেন, হ্যাঁ, আমাদের স্কুলের ছাত্রী ছিল, ক্লাস 8-এ পড়তো, খুব মেধাবী মেয়ে। এই সময় দরজায় টোকা। হরিহরবাবু দাঁড়িয়ে, হাতে একটা থামস। এই যে, তোমার জন্য চা নিয়ে এলাম, রেস্ট করে নিয়েছো তো? হ্যাঁ স্যার, আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। হেসে হেড স্যার ঘরে ঢুকলেন। হরিহরবাবু ঘরে ঢুকে জানালার পাশে রাখা চেয়ারে বসে পড়লেন। গায়ের পাঞ্জাবিটা একটু গুটিয়ে নিয়ে বললেন, ঘরপত্র দেখে কেমন লাগলো অবিনাশবাবু? মানিয়ে নিতে কোনো সমস্যা হচ্ছে না তো? অবিনাশ একটু হাসল। না স্যার, বরং বেশ গুছোনো। পরিমল স্যার সব কিছু বেশ সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। হরিহরবাবু সন্তোষের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, ভালো কথা, নতুন জায়গা, একটু সময় নেবে, তবে এখানকার ছেলেমেয়েরা আন্তরিক, ক্লাসে মজা পাবেন। অবিনাশ জানালার বাইরে একবার তাকিয়ে নিয়ে বলল, আশা করছি স্যার, এখানকার অভিজ্ঞতাটা দারুণ হবে। এক মুহূর্ত চুপ করে থেকে হঠাৎ যেন কি মনে পড়ে গেল তার গলা একটু নিচু হলো। স্যার, আজকের কাগজের এই মেয়ে নিখোঁজ হওয়ার খবর পড়ছিলাম, ও কি আমাদের স্কুলের ছাত্রী ছিল? হরিহরবাবু গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, ওর নাম ছিল রিমা, খুব ভালো নাচ করতো। হঠাৎ করে একদিন বাড়ি থেকে উধাও হয়ে গেল। এটা কি প্রথম? না, আরও কয়েকজন মেয়ে নিখোঁজ হয়েছে গত বছরের মধ্যে, কিন্তু কোনো রকম ক্লু নেই, পুলিশও কিছু বলতে পারে না। আমরা শিক্ষকরা খুব দুশ্চিন্তায় আছি। কিন্তু স্যার, পুলিশ কি সত্যি চেষ্টা করেছে? কোনো অগ্রগতি কিছু? হরিহরবাবু এবার চোখ নামিয়ে ফেললেন। আমি কিছু বলতে পারবো না। হঠাৎ করে এক অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে পড়ল ঘরে। সেই মুহূর্তে বাইরে একটা গাড়ি হর্ন বাজল। হরিহরবাবু বললেন, আমি এবার উঠি, তোমরা বিশ্রাম করো, তোমাদের বিশ্রামের দরকার। অবিনাশ সৌজন্যবশত হেড স্যারকে বাইরে এগিয়ে দিতে গেল। উঠোন পেরিয়ে তারা রাস্তায় এলো। ঠিক তখনই একটা সাদা জিপ এসে থামল সামনে। গাড়ি থেকে নামলেন একজন মাঝবয়সী লোক, গায়ের ওপর হালকা খাকি শার্ট, চোখে সানগ্লাস। এই যে অনুপমবাবু, দেখা হয়ে গেল, হরিহরবাবু বললেন। এই অবিনাশবাবু, আমাদের নতুন শিক্ষক, শহর থেকে এসেছেন, ওকে একটু গ্রামটা চেনাচ্ছি। নমস্কার। অবিনাশ এগিয়ে এসে বলল। নমস্কার, জবাব দিলেন দারোগাবাবু। কেমন লাগছে জায়গাটা? গলা একেবারে নিরাসক্ত হলেও দারোগাবাবুর কথার ভঙ্গিটাই যেন একটা অভ্যস্ত সৌজন্য ছিল। শান্ত, নিরিবিলি, তবে নতুন জায়গা বলে সব কিছু একটু নতুন লাগছে, মানিয়ে নিতে হয়তো সময় লাগবে। হবে, এখানে সময় একটু ধীরে চলে, অনুপমবাবু বললেন হালকা সুরে। একটা মুহূর্ত নীরবতা। তারপর অবিনাশ একটু এগিয়ে এসে গলা নামিয়ে বলল, আচ্ছা স্যার, এই যে কাগজে পড়লাম স্কুলের একটা মেয়ে নিখোঁজ হয়েছে, আপনি কি এই কেসটা তদন্ত করেছেন? অনুপমবাবুর মুখটা এক মুহূর্তের জন্য কড়া হয়ে উঠল। দেখুন মশাই, আমরা যা করার করছি, সব কিছুর একটা নিয়ম আছে। ওপর থেকে নির্দেশ আসলেই তারপরই তদন্ত জোরালোভাবে শুরু করা যাবে। মানে? একজন নতুন ডিএসপি বদলি হয়ে আসছেন এখানে, তার হাতে কেসটা যাবে, তার আগে আমার কিছু করণীয় নেই। সরাসরি কিছু না বললেও অবিনাশ স্পষ্ট বুঝতে পারল পুলিশের মধ্যে এক ধরনের ঢিলেমি বা অবহেলা আছে।
হরিহরবাবু কেবল নিঃশব্দে মাথা নেড়ে অবিনাশকে ঘরে ফিরতে বললেন। অবিনাশ তখন চুপচাপ দাঁড়িয়ে রইল রোদি ঝলমল রাস্তায়, মনে এক অজানা অস্বস্তি আর চোখে প্রথম অভিজ্ঞতার ক্লান্তি। রাত গভীর। গ্রামের উপর তখন অন্ধকার নেমে এসেছে নিঃশব্দে। কোথাও দূরে শেয়ালের ডাক, আবার কোথাও ছেঁড়া খোঁড়া কুকুরের ঘেউ ঘেউ। তবু বাড়ির ভেতর সব কিছু যেন স্থির, নিশ্চল। পরিমল ঘোষ ঘুমিয়েছিলেন ঘরের এক কোণে রাখা চৌকিতে। জানালার ফাঁক গলে চাঁদের আলো তার গালে পড়ছিল, আর কাঁথা গায়ে দিয়ে শরীরটা হালকা করে জড়ানো। এমন সময় ঠক ঠক মৃদু এক আওয়াজ। একবার, তারপর আর একবার। পরিমলবাবুর ঘুম ভেঙে গেল। চোখ খুলেও প্রথমে ঠিক বুঝতে পারলেন না এটা স্বপ্ন না বাস্তব। কুয়াশার মতো ঘুমের আবরণটা তখনও পুরোপুরি কেটে যায়নি। আবার শব্দটা এলো, খটাস। এবার তিনি উঠে বসলেন, মুখে বিরক্তির রেখা, চোখে রাগ। ঘুম ভাঙতেই চারপাশটা কেমন অচেনা লাগছিল পরিমলবাবুর। অন্ধকার ঘর, জানালার বাইরে ছায়ার নড়াচড়া, সব কিছু যেন স্বপ্নের রেশ টেনে নিয়ে এসেছে বাস্তবে। কিছুক্ষণের জন্য তিনি বুঝতেই পারছিলেন না তিনি এখনও ঘুমে জগতে আছেন নাকি ভয়টা সত্যি কাছেই হাঁটছে। কে রে এই মাঝরাতে? গলা নামিয়ে নিজেই ফুঁসলেন। চোখ দুটো আধখোলা, ঘুমের ঘোর তখনও পুরো কাটেনি, কিন্তু কানে ঠিকঠাক পৌঁছেছিল শব্দটা। কোনো কিছু সরসরে নড়াচড়া, একটানা নয়, থেমে থেমে। খট খট খটাস। পরিমলবাবু বিছানার পাশে লাঠিটা হাতে নিলেন। পায়ের শব্দ না তুলে এগিয়ে গেলেন বারান্দার দিকে। তার ভিতরের গর্জে ওঠা চেহারাটা চাপা ছিল, কিন্তু চোখে ছিল কড়া মেজাজের ঝিলিক। দরজাটা ফাঁক করে বাইরে উঁকি দিতেই আবার সেই শব্দ। এইবার আর সন্দেহ নেই, বাড়ির ভেতরে কেউ ঢুকেছে। কে রে? দাঁতে দাঁত চেপে ফিসফিস করলেন তিনি। বারান্দা পেরিয়ে উঠোনের দিকে পা বাড়ালেন। জোছনায় ছায়া পড়ে আছে, গাছের না মানুষের। হঠাৎ এক ঝটকায় একটা দেহ ছায়ার মতো দৌড়ে উঠল উঠোনের এক কোণ থেকে। চোর! পরিমলবাবু লাঠি উঁচিয়ে তেড়ে গেলেন পেছন পেছন। টপ টপ পায়ের শব্দ ছুটছে, মাটির কাদা গলে উঠছে। তিনি লাঠি তুলে ছুঁড়ে মারলেন, কিন্তু লক্ষ্য তখনও কিছুটা দূরে। চোরটা বেড়ার কাছে পৌঁছে এক লাফে ওপারে চলে গেল। মুহূর্তের মধ্যেই অন্ধকার তাকে ঘিরে ফেলল। একটানা হাঁপাতে হাঁপাতেই পরিমলবাবু থমকে দাঁড়ালেন। কাঁধের ওপর লাঠিটা নামিয়ে বারান্দার দিকে তাকালেন। শুধু নিঃসঙ্গ একটা রাত, আর মাটিতে রয়ে গেল পায়ের ছাপ। ভেজা দাগ কাটা যেন কিছু রেখে গেল চোরটা। শুধুই ভয় নয়, বরং কোনো অদৃশ্য সংকেত। গ্রামের সকলে সকাল হতে সবাই তাড়াতাড়ি ওঠে। রোদের আলো উঠোনে পড়ে থাকলেও ঘরের ভিতর তখনও রাতের গাঢ় ছায়া লেগে আছে। সেই সময়ই হরিহরবাবু আর অবিনাশ চলে এলেন পরিমলবাবুর বাড়িতে। কি ব্যাপার পরিমল? সরাসরি জিজ্ঞাসা করলেন হেড স্যার। পরিমলবাবু চায়ের কাপটা নামিয়ে বললেন, রাত 3টে কি 3:30 হবে। ঘুমের ঘোরে একটা শব্দে উঠে পড়ি। জানলার পাশে ছায়া দেখতে পাই, তারপর একটা লোক বেড়া টপকে পালালো। আমি লাঠি নিয়ে ছুটেছিলাম, কিন্তু ধরতে পারিনি। চুরি হয়েছে কিছু? অবিনাশ জিজ্ঞেস করল। তা এখনও বুঝে উঠতে পারিনি, শুধু বারান্দার একপাশে একটা ছেঁড়া চটি পড়েছিল। হরিহরবাবু মুখ গম্ভীর করে বললেন, এটা নিছক চুরি নাকি আর মাথায় দিচ্ছে না, বলতে পারছি না কিছু। অবিনাশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চলুন থানায় যাওয়া যাক, পুলিশকে জানানো দরকার। একের পর এক ঘটনায় আপনিও বিভ্রান্ত হয়ে গেছেন, তবে এই ঘটনায় চুপ করে থাকা ঠিক হবে না। পরিমলবাবু একটু দ্বিধা করলেও শেষমেশ রাজি হলেন। তিনজনে একসঙ্গে হাজির হলেন থানায়। দারোগা অনুপমবাবু তখন অফিস ঘরের এক কোণে বসে
চশমা নামিয়ে কপাল থেকে চুলকে কিছু কাগজে চোখ বোলাচ্ছিলেন। আরে হরিহর বাবু, পরিমল বাবু, কি ব্যাপার? গলা তুললেন তিনি। ঘটনা খুলে বলতেই অনুপম বাবুর একগাল হাসি দিলেন। ঠিক আছে, একটা জেনারেল ডায়েরি নেব, আমাদের লোকজন পাঠাবো, পেট্রোলিং একটু বাড়ানো হবে, বেশি ভাবার কিছু নেই। হরিহরবাবু সামান্য ইতস্তত করে গলা একটু নিচু করে বললেন, আসলে অনুপম বাবু, এই ধরনের ঘটনার পর গ্রামের মানুষজন একটু অস্থির হয়ে উঠেছে। আপনি তো জানেন আমাদের জায়গাটা সাধারণত খুব শান্ত, তাই একটু বেশি গুরুত্ব দিলে ভালো হয়। অনুপমবাবু কিছু না বলে চোখ নামিয়ে কাগজপত্রে নজর ফেরালেন। এই পর্যায়ে অবিনাশ সামনে এগিয়ে এলো। তারপর জিজ্ঞেস করল, স্যার, আপনার কাছে একটা প্রশ্ন, এই নিরিবিলি গ্রামে এত কাণ্ড ঘটছে কেন? দারোগা অনুপমবাবু চশমাটা আবার চোখে চাপিয়ে ধীরে বললেন, দেখুন বাবু, নিঃশব্দ জায়গা মানেই নিরাপদ, এমনটা ভাবার কোনো কারণ নেই। শান্ত নদীর তলায়ও কিন্তু গর্ত থাকে। আমরা তো আমাদের মতো চেষ্টা করছি। তারপর একটু মাথা চুলকে সংযোজন করলেন, একজন নতুন ডিএসপি বদলি হয়ে আসছেন, কেসগুলো তারই অধীনে যাবে। তার আগে বেশি নড়াচড়া করলে হিতে বিপরীত হতে পারে। অবিনাশ জিজ্ঞেস করল, কবে আসবেন আপনার এই ডিএসপি? অনুপমবাবু চশমা খুলে টেবিলে রাখলেন। তারপর ভুরু কুঁচকে বললেন, কবে আসবেন সেটাও আমাদের ঠিক জানা নেই। একটু বিরক্ত সুরে, যেন নিজের অক্ষমতা ঢাকার ভঙ্গিতে যোগ করলেন, ওরা বড় অফিসার, ওদের কথা কি আমি বলতে পারি? একটু হেসে আবার বললেন, WBCS পাশ করে এখানকার ছেলেরা ভাবে দুনিয়াটাই কিনে নিয়েছে। দেখবেন এখনই হয়তো কোথাও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর কাগজে একটা কোণ ভাঁজ করতে করতে গলা নিচু করলেন, ডিউটি জয়েন করছেন কি না সেটাও কেউ বলতে পারছে না। উপর মহলেরও সেই বিষয়ে কোনো খেয়াল নেই। এইসব কথা শুনে অবিনাশ কিছু বলল না, শুধু বুঝে ফেলল এই থানায় সক্রিয়তা নয়, বরং অপেক্ষা ও অসহায়তা যেন কাজের নিয়ম হয়ে গেছে। হরিহরবাবু তখন অফিস ঘরে একা বসে, জানলার বাইরে তালপাতার নড়াচড়া, হালকা হাওয়া আর সকালের রোদ জানালার কাছে ধুলো ছাপ ফেলে রেখেছে। তিনি তখন হাতে একটা প্লাস্টিকের চুলকানোর হাত নিয়ে নিজের পিঠে পৌঁছাতে চেষ্টা করছেন। নিজের মনেই বিড়বিড় করছিলেন, নিজের হাতে চুলকানোর মজাটাই আলাদা, এইসব প্লাস্টিকের খেলনা দিয়ে কি আর মন ভরে? ঠিক তখন দরজার কাছে কণ্ঠস্বর, স্যার। তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন। দাঁড়িয়ে আছে সেই পরিচিত মুখ, নূপুর, রিমার দিদি, যে হন্যে হয়ে তার বোনকে খুঁজে বেড়াচ্ছে। মুখে ক্লান্তির রেখা, কাঁধে ঝুলে থাকা ধুলো জমা ব্যাগ, চোখ লাল কিন্তু দৃষ্টিতে ছিল দৃঢ়তা। আরে নূপুর, চমকে উঠলেন হরিহরবাবু, তুমি আবার? ভেতরে এসো মা। নূপুর ধীরে ধীরে ঘরে ঢুকে বসল। চেয়ারের বাঁ হাত আঁকড়ে ধরে বসে থাকলো কিছুক্ষণ। তারপর নিচু গলায় বলল, 3 দিন হয়ে গেল স্যার, এখনো কিছু জানে না। আপনি অন্তত কিছু শুনেছেন? হরিহরবাবু চুপ করেছিলেন কিছুক্ষণ। তারপর ক্লান্ত স্বরে বললেন, আমি জানি না মা, আমি সত্যি জানি না। রিমা এমন মেয়ে ছিল যার সম্পর্কে কখনো কেউ একটা অভিযোগ করেনি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। কিন্তু এখন তো বিশ্বাস না করলেই চলবে না স্যার, নূপুর বলল, গলার স্বর কিছুটা কাঁপছে। ও কোথায় কেমন আছে কেউ জানে না, কেউ বলছে না, আর আমি শুধু ঘুরে বেড়াচ্ছি একটা নাম, একটা চিহ্ন পাওয়ার আশায়। এই সময় দরজার দিক থেকে পায়ের শব্দ। স্যার, আপনি ডাকছিলেন? অবিনাশ বলল। অবিনাশ ঘরে ঢুকছে, হাতে কিছু নোট।
এই তো, এসো অবিনাশ। হরিহরবাবু উঠে দাঁড়িয়ে বললেন, তোমার কালকের রিপোর্টটা ভালো হয়েছে। ওই সপ্তম শ্রেণীর ক্লাসটা একদম ঠিকভাবে ধরেছ। অবিনাশ একটু হেসে বলল, শিশুদের সঙ্গে ইতিহাসের সম্পর্ক তৈরি করা একটু কঠিন, তবে ওদের কল্পনা খুব তীক্ষ্ণ। তাই তো চাই, শুধু বই মুখস্থ করলেই হবে না, অনুভব করতে হবে ইতিহাস, মাটির গন্ধ থেকে উঠে আসার সময়। হরিহরবাবুর চোখে তখন শিক্ষক সুলভ উজ্জ্বলতা। দুজনের কথাবার্তায় নূপুর নিঃশব্দে উঠে দাঁড়ায়। তার মুখে একটুখানি ধুলো, চোখে হালকা ছায়া। আমি চলি স্যার। নমস্কার করে ধীরে ঘর থেকে বেরিয়ে যায় সে। কেউ তাকে থামায় না। দরজা বন্ধ হতেই হরিহরবাবু খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন ফাঁকা জায়গাটার দিকে। তারপর অবিনাশের দিকে ফিরে বললেন, নূপুর ও রিমার দিদি শহরে কলেজে পড়াশোনা করছিল, কিন্তু যেদিন থেকে রিমা নিখোঁজ হয়েছে সেদিন থেকে এই গ্রামেই পড়ে আছে। কখনো দুদিনের জন্য শহরে যায়, আবার ফিরে আসে, ঠিক যেন এই গাছপালা এই মাঠের মধ্যেই কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। অবিনাশ চুপ করে থাকলো। সে কিছু বলল না, শুধু এক অদ্ভুত কৌতূহল, এক অজানা দায় নিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। স্কুলের পেছনের দিকে একটা পুরনো অশ্বত্থ গাছ, তার ছায়ায় একটা পাথরে বসার জায়গা, রোদ আর নীরবতার মাঝখানে একাকী বসে আছে নূপুর। তার চোখ মাটিতে, হাত দুটো হাঁটুর উপর ভাঁজ করা। অবিনাশ একটু দ্বিধা নিয়ে ধীরে এগিয়ে গেল। জুতোয় ধুলো জমেছে, তবু পা ফেলছে আলতো শব্দে। আপনি একা বসে আছেন? নূপুর চমকে তাকায়। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি অবিনাশ, স্কুলে নতুন এসেছি, ইতিহাস পড়াই। নূপুর মুখ তুলে তাকালো, চোখে ক্লান্তি তবু বিনয়ের রেখা। জানি, আপনাকে হেডস্যারের ঘরে দেখেছিলাম। দুজনেই চুপচাপ। বাতাসে কেবল পাতার শব্দ। তারপর অবিনাশ বলল, আপনি যদি চান আমি শুনতে পারি। কোনো উপকার হয়তো করতে পারবো না, তবু শুনে রাখতে পারি। এইবার নূপুর তাকায়, একেবারে চোখে চোখ রেখে, যেন যাচাই করছে এই মানুষটিকে সত্যি বিশ্বাস করা যায় কি না। অবিনাশ ধীরে এগিয়ে এসে গাছতলায় নূপুরের পাশে বসে। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকলো। বাতাসে গাছের পাতার মৃদু নড়াচড়া, দূরে কয়েকটা ছাত্রছাত্রীর হাসির আওয়াজ। তবু এই জায়গাটার যেন সময়ও থেমে গেছে। অবিনাশ আস্তে বলল, শুনলাম আপনি শহরে পড়াশোনা করেন। নূপুর হালকা মাথা নাড়ল। হ্যাঁ, আমি ইকোনমিক্স পড়ি। অবিনাশ একটু থেমে বলল, আমি বুঝতে পারছি আপনি কেমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু সব কিছু ছেড়ে এইভাবে গ্রামে পড়ে থাকাটা কি ঠিক হচ্ছে? সিস্টেমের ওপর একটু আস্থা রাখুন, কখনো কখনো সময় নিজের উত্তর দেয়। নূপুর এবার চোখ নামিয়ে ফেলল। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি যদি নিশ্চিন্ত হতে পারতাম যে আমার বোনকে আর ফিরে পাবো না, তাহলে চোখের জল ফেলে নিজের জগতে ফিরে যেতে পারতাম। কিন্তু আমি তো জানি না ও বেঁচে আছে না মরে গেছে। যদি কেউ আমাকে এতটুকু আশা দিত যে তাকে ফিরে পাবো, তাহলে আমি 1000 বার অপেক্ষা করতাম। অবিনাশ এবার গলার স্বরে দৃঢ়তা এনে বলল, দেখুন, এখানে আসার পর থেকেই আমি আপনার বোনের ব্যাপারে শুনছি। এমনকি এটাও জেনেছি এর আগে আরও কয়েকজন মেয়ে অপহৃত হয়েছে। শুধু রিমার কথা শুনলে হয়তো ভাবতাম এটা ব্যতিক্রম, কিন্তু যখন দেখছি এরকম ঘটনা একটার পর একটা ঘটছে, তখন স্পষ্ট বোঝা যায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি অনেক জায়গায় পড়েছি হিউম্যান ট্রাফিকিং চক্র গ্রামের বাচ্চাদের টার্গেট করে। আমার মনে হয় এখানেও সেই রকম কোনো গ্যাং আছে যারা মেয়েদের ধরে কোথাও পাচার করে দিচ্ছে। সঠিকভাবে তদন্ত হলে আমার বিশ্বাস কিছু একটা ঠিক ধরা পড়বে। নূপুর শান্ত স্বরে বলল, আপনি জানেন
এর আগেও স্পেশাল ব্রাঞ্চ এখানে এসেছিল। তারা নিজেরা বলেছে একটা সংঘবদ্ধ চক্রের সন্দেহে তদন্ত চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিছুই খুঁজে পায়নি। অবিনাশ খানিকটা বিস্তৃত হয়ে বলল, আপনি এত কিছু জানলেন কিভাবে? নূপুর এবার অবিনাশের দিকে সরাসরি তাকালো, চোখে ক্লান্তি কিন্তু গলায় ভরসা। আমি মাঝে মধ্যে কলকাতা যাই, কখনো স্পেশাল ব্রাঞ্চের অফিসে গিয়ে খোঁজ নিই, কখনো সাংবাদিকদের দপ্তরে গিয়ে বলি এই খবরটা প্রচার করতে, কিন্তু তারা বলে একটা ছোট গ্রামের খবর পাঠকরা কতটা আগ্রহ পাবে। তাই আমি আবার ফিরে আসি এই গ্রামে, আবার খুঁজি নিজেই। শেষ কথাটা বলেই নূপুর চুপ করে গেল। পাশে বসে থাকা অবিনাশ কিছু বলল না, কেবল গাছের পাতার শব্দের ফাঁকে যেন তার মনে হচ্ছিল এই মেয়েটা শুধু একজন বোন নয়, একা। একে ফেলে রাখা মানে পুরো অন্ধকারটাকেই অস্বীকার করা। একটা সময় নীরবতা ছুঁয়ে গেল তাদের দুজনের মাঝখানে। গাছের পাতায় হাওয়া ঝিরঝির, দূরে স্কুলের ঘণ্টা বাজছে ধীরে ধীরে। নূপুর ধীরে ব্যাগের চেন খুলল, ভেতর থেকে একটা পুরনো খাতা বের করলো। পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে, মলাটে ছেঁড়া দাগ, কোনার কাছে ভাঁজ। এটা রিমার খাতা, নূপুর বলল। স্কুল ব্যাগে এটা পড়েছিল। ওর জিনিসের মধ্যে খুব বেশি কিছু পায়নি, কিন্তু এটা এটা কেন জানি না আলাদা লাগে আমার। অবিনাশ হাত বাড়িয়ে খাতাটা নিল। মলাটের পেছন দিকটা খোলা, সেখানে রিমা নিজের মতো করে কিছু লিখেছে, এঁকেছে, যেমন ছোটরা করে। একটা কোণে একটা বড় রঙিন গোলাকৃতি, হয়তো সূর্য, নয়তো কোনো চিন্তা জগৎ। পাশে একটা বিড়ালের মুখ, বড় চোখ আর হালকা হাসি। কোথাও একটা 5টা আঙুলের ছাপের মতো কিছু আঁকা, কালো জেল পেন দিয়ে টানা, আর মাঝখানে ছোট ছোট অক্ষরে এলোমেলো কিছু শব্দ, যেমন রিমা আজকে খোলেনি, মা বকা দেয়, আমি পালিয়ে যাব, স্যার সব বোঝে না। এইসব টুকরো বাক্য, কিন্তু নিচের দিকে একটা জায়গায় হঠাৎ একটা অদ্ভুত লেখা। তিনি বললেন, আজ থেকে আমি সাবজেক্ট 5E। কি মজা! নূপুর অবিনাশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি কি বলতে পারেন এর মানে কি হতে পারে? আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না। কি তিনি? আর এই সাবজেক্ট 5 কথাটা, এটা কি ওর কোনো বানানো খেলা? অবিনাশ কিছুক্ষণ কিছু বলল না। তার চোখ খাতার সেই বাক্যটায় স্থির হয়ে আছে, মুখ থমথমে। সে খাতার পাতাটা আবার উল্টে নেয়, এরপর আঙুল দিয়ে সেই জায়গাটা আলতো ছুঁয়ে দেখে। খেলার ছলে লেখা কিছু শব্দ হয়তো শিশু মনে কোনো এক অদ্ভুত জগৎ খুলে দেয়, কিন্তু তিনি সাবজেক্ট, এমনকি 5E, এই শব্দগুলো যেন বেশি পরিণত, বেশি নির্দিষ্ট। একটা 5 বছর বয়সী মেয়ের খাতায় এই রকম কিছু শুধু হেসে উড়িয়ে দেওয়া যায় না। অবিনাশের দৃষ্টি গম্ভীর হয়ে এলো, ঠোঁটের কোণে হালকা টান, যেন ভেতরে কোথাও কিছু কাজ করছে। তার চোখ এক জায়গায় গেঁথে গেল, সাবজেক্ট 5E। বন্ধুরা, আজ গল্পটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে অবশ্যই পরের পর্ব দেব। আজ চলি, নমস্কার।